ঠিক এই জায়গাটাতে মৃত্যু হবে। বাকিটা অগ্নিকাণ্ড পুরো। এইটা হচ্ছে সেই কুয়ো। আমরা এখন যাচ্ছি ডগরু সেটে। আবারও হাজির নতুন একটা ভিডিও নিয়ে। আমি কোয়েল আর আপনারা দেখছেন অঙ্গভঙ্গ ব্লগস। আমরা এখন সবাই দাঁড়িয়েছি সেজে গুজে, ক্যাব চলে এসছে। কোথায় যাচ্ছি সেটা যেতে তো বলবো। খুব রোদ, রোদে কষ্ট করে নিয়ে যাচ্ছি আমি মাসি আর মামাইকে, কিন্তু কিছু করার নেই। এসে পৌঁছে গেছি। আমরা এসেছি এখন শনিবার বাড়াতে, এই যে সবাই সাথে মামাই মাসিকে নিয়ে ঘুরতে। এই যে শনিবার বাড়ার এন্ট্রি, এখান দিয়ে ঢুকতে হবে। চলুন আপনাদের গিয়ে দেখাবো সব। তো যেমন সৌভিক আপনাদেরকে বললো, আমরা এখন এসেছি শনিবার বাড়াতে, যেটা পুনেতেই। তো এটা মারাঠাদের, যেহেতু এটা মহারাষ্ট্র, তো মারাঠাদের একটা মানে বলতে পারেন এটা স্থাপত্য ভাস্কর্য। তো খুবই ফেমাস এটা। আপনারা বাজিরাও মস্তানি হয়তো সিনেমাটা দেখেছেন, তাতে শনিবার বাড়ার উল্লেখ আছে। তো আপনারা চলুন, যেতে যেতে আপনাদেরকে অনেক কিছুই দেখাবো। এখন আপনারা সামনে যে গেটটা দেখছেন সেটা শনিবার বাড়া 5টা দরওয়াজার মধ্যে একটা, আর এটাই কিন্তু মেন এন্ট্রান্স গেট বা প্রবেশদ্বার। দিল্লির দিকে মুখ করে আছে এই গেটটি, সেই কারণে এর নাম রাখা হয়েছে দিল্লি দরবার। দুর্গের একেবারে বাইরে দিল্লি দরওয়াজার সামনে এটি একটা ওপেন স্পেস। ঘোড়ার পিঠে পেশোয়া প্রথম বাজিরাওয়ের একটি মূর্তিও দেখতে পাবেন। তবে পেশোয়ার আমলে কিন্তু এই খোলা জায়গাটি ছিল সবজি ফল পাওয়ার জায়গা, একটা মার্কেট প্লেসের মতন বলতে পারেন, যা বর্তমানে আমাদের মতন মানুষদের ভিডিও ফটো তোলার জন্য বেশ সুন্দর একটা প্লেসে পরিণত হয়েছে। একটু আপনাদেরকে শনিবার বাড়া নিয়ে বলি, জাস্ট আপাতত জিসটা বলি, পরে আরো ডিটেল জানাবো। তো শনিবার বাড়া নামটা শুনে প্রথমে আপনারা হয়তো বুঝতে পারছেন যে নামটা কিভাবে এসছে। পেশোয়া প্রথম বাজিরাও 1730 সালে শনিবার 10 জানুয়ারি এই যে শনিবার বাড়ার ভিতটা প্রতিষ্ঠা করেছিলেন, সেই জন্য কথাটা এসছে শনিবার। আর ওয়াড়া অর্থ হচ্ছে এটা যে কোনো একটা ভবন বা বাসস্থান। আরো একটা স্পেশাল জিনিস আপনাদেরকে বলে রাখি, যেটা মানে আমি একটু রিসার্চ করছিলাম তাই পেলাম। এই যে দরজাটা আপনারা পেছনে দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই লোহা দিয়ে তৈরি, খুবই মজবুত। আর এই দরজাটার ওপরে অলমোস্ট প্রায় বলতে গেলে 72টা স্পাইক আছে। আর এক একটা স্পাইকের যদি আমরা লেন্থ মাপি, তাহলে সেটা 12 ইঞ্চি করে। 12 ইঞ্চি মানে 1 ফুট, মানে বুঝতেই পারছেন এটা কোনো মানুষের প্রোটেকশনের জন্য কিন্তু নয়। আসলে পুরোনো দিনে হাতিদের দিয়ে আক্রমণ করা হতো, সেই হাতিরা যাতে এসে দরজায় ধাক্কা মেরে ভাঙতে না পারে, তো সেই কারণে আর কি এরকম ভাবে গঠনটা করা হয়েছে দরজাটার। আর দরজাটার একটা দিকে আছে সূর্য, একটা দিকে চন্দ্র, ঠিক আছে? তো ওটার তাৎপর্য হচ্ছে এটাই, দুটো দরজাই সেম টাইমে কখনো খোলা থাকবে না। মানে যদি চন্দ্র আছে তো রাত্রিবেলায় খোলা থাকবে, আর যদি সূর্য আছে তো দিনের বেলা খোলা থাকবে। এখনো যদি আপনারা লক্ষ্য করেন, চন্দ্রর দিকটা কিন্তু বন্ধ আছে এখন দিনের বেলা, তাই এখন সূর্য দরজাটা খোলা আছে। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক, আরো আপনাদেরকে ডিটেলস আমরা সব দেখাবো। চলো, কেমন লাগছে? কেমন লাগছে মাসি? হ্যাঁ, পুনের স্পেশাল রোদ দুপুরবেলা। এখন বাজছে টাইম হচ্ছে 2:40, প্রখর রোদ একদম। প্রোটেকশন হিসেবে ছাতা আনা হয়েছে, তো আপনাদের ভালো তখনই লাগবে একটু ভেতরে গেলে। আচ্ছা, আপনাদের টিকিট বুকিং যদি আপনারা করতে চান, এখানে স্ক্যান করে কিউআর স্ক্যান করে তারপরে পে করতে পারেন। এখানে কিউআর স্ক্যান করার পরে আপনাদের ফোনে শনিবার বাড়ার নাম সমেত একটা ফর্ম শো হবে। সেখানে আপনি আপনার নাম, ইমেল আইডি, আপনার ন্যাশনালিটি কি, মানে আপনি ইন্ডিয়ান না ফরেনার, সেটা ফিল করতে হবে। আপনারা কজন আছেন সেই সংখ্যা, এই ধরনের সমস্ত কিছু ডিটেল ফিল করে আপনাদের পে করতে হবে। ইন্ডিয়ানদের জন্য পার পার্সন 20 টাকা টিকিট, আর ফরেনার্সদের জন্য পার হেড 250 করে। এখানে একটা ভালো জিনিস, ভিডিও অ্যালাও আছে, কোনো প্রবলেম নেই। দিল্লি দরবার দিয়ে ভেতরে প্রবেশ করা মাত্রই কালো রঙের 6টা পিলার দেখতে পেলাম। এই পিলারগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে কেউ যদি এই পিলার ভাঙার চেষ্টা করত, তাহলে কিন্তু একটা পিলার ভাঙলে বাকি পিলারগুলো অটোমেটিক ভেঙে পড়ে গিয়ে পুরো এই দিল্লি গেটটা ভেঙে যাবে। এবার এদিক দিয়ে আমরা এন্ট্রি নেব, টিকিট দেখে এক একজন করে এন্ট্রি। ও কিউআর যতক্ষণ স্ক্যান করে দেবে না ততক্ষণ অব্দি এটা হবে না। চলো এবারে ভেতরে যাওয়া যাক। প্রচুর রোদ। আমরা ভেতরে ঢুকে গেছি, এবারে যাচ্ছি এখন একটু উপরের দিকে, গিয়ে আপনাদের কিছু ডিটেলস ওখানে দেবো। মামাইয়ের মাসি রোদেতে
খুবই কাহিল। সিঁড়ি আছে, মাসি উঠতে পারবে? সিঁড়ি আছে, তাই মাসি বলছে উঠতে পারবে না। মামাই? সিঁড়িগুলো বেশ একটু উঁচু উঁচু আছে। হ্যাঁ, মাসি যেতে পারলো না, একটু পায়ের প্রবলেম আছে। তো সিঁড়ি প্রচন্ড খারাপ, আপনারা যদি দেখেন। এক একটা সিঁড়ি মানে স্টেপ বলতে গেলে 1 ফুটের ওপর। দরজাটা এখানে দেখাই আপনাদের। উঠতে পারবে না? কি হলো? আর এই কটা সিঁড়ি উঠে পড়ো, না হলে দেখতে পাবে না আর পরে। বাবা, কেউ যুদ্ধ করতে আসবে কি? এ তো সিঁড়িতে উঠতে কি হাঁপিয়ে যাবে। আমি সেটাই বলছিলাম, পরের কাছে নিয়ে যে তলোয়ার ঢাল এসব মশাইটা দূর থেকে করা হতো, তো যখনই ভাবুন ওদের স্পিড কতটা থাকতো, যে দৌড়ে দৌড়ে উঠছে। আপনারা সিনেমা হয়তো দেখে থাকেন। আপনার একবার সিঁড়িটা দেখাই, একবার দেখুন কিরম স্টিপ সিঁড়ি, দেখুন একবার। এই জায়গাটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বিভিন্ন হিস্টোরিক্যাল সিনেমা, বাজিরাও মাস্তানি হোক, পদ্মাবত, মানে যেরকম বন্ধুগুলো দেখতে পারেন, এইখানে খোপগুলো কিন্তু সেই মশলা টার্গেট করে ছোড়া হতো এক একটা রাজ্যে, এক একটা। সেই জন্য কি হয়, খোপটা বড় হওয়ার কারণে আপনার মানে কেউ এখানে গিয়ে ছাপ দিতে পারে, সেই জন্য এটা ক্লোজ করে দেওয়া হয়েছে। আপনারা যদি কেউ এই রিসেন্ট ছাওয়া মুভিটাও দেখে থাকেন, ছত্রপতি সম্ভাজি মহারাজের, সেখানেও এই ধরনের অনেক আর্কিটেক্ট আপনারা দেখতে পাবেন, কারণ ম্যাক্সিমাম হিস্টোরিক্যাল দুর্গ এইভাবেই কনস্ট্রাক্টেড। সেটা মানে স্টোনের হতে পারে, সেটা কাঠের হতে পারে। শনিবার বাড়া নামটি শুনলেই আপনাকে বলিউডের কিংবদন্তি সিনেমা বাজিরাও মাস্তানির কথা মনে করিয়ে দেয়, তাই না? সিনেমা প্রেমীরা পেশোয়া রাজদরবারের জাঁকজমকের কথা মনে রাখলেও আসল শনিবার বাড়া কিন্তু এখন পুরো ধ্বংসাবশেষেই পরিণত হয়েছে। হ্যাঁ, ঠিক তাই। আপনাদের তো শুরুতেই বললাম যে এই শনিবার বাড়ার ভিত স্থাপন হয়েছিল 1730 সালে 10 জানুয়ারি শনিবারে। তবে এই শনিবার বাড়ার পুরো নির্মাণ কাজ শেষ হয়েছিল 1732 সালে। এই শনিবার বাড়া মূলত পেশোয়াদের জন্যই 7তলা প্রাসাদ হিসাবেই নকশা করা হয়েছিল। তবে এটি প্রথম দিকে কিন্তু সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি করার পরিকল্পনা ছিল, কিন্তু প্রথম তলাটি তৈরি হওয়ার পরে রাজধানী সাতারার লোকেরা ছত্রপতি শাহু সম্রাটের কাছে অভিযোগ করে বলেন যে কেবল সম্রাটই একমাত্র পাথরের স্মৃতিস্তম্ভ নির্মাণের অনুমোদন দিতে পারেন, পেশোয়ারা নয়। ফলস্বরূপ কি হলো, পেশোয়াদের পাথরের পরিবর্তে ইট ব্যবহার করে ভবনের বাকি অংশ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছিল। খানিকটা ইউরোপিয়ান আর্কিটেকচারের ছোঁয়াও কিন্তু রয়েছে এই শনিবার বাড়ার স্থাপত্যের মধ্যে। কেমন লাগছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, রোদে চচ্চড়ি হয়ে যাচ্ছে। রোদে চচ্চড়ি হয়ে গেছে মামাই ইন্টারভিউ। রোদে না চচ্চড়ি, না, সত্যি হাই যাচ্ছে না সিঁড়িগুলো। তবে মামাই যে জোর দিয়ে উঠেছে, এটাই খুব বড় কথা। কারণ এখানে মরে গেলাম। ওঠা খুবই ডিফিকাল্ট, ভীষণ চড়া একটা সিঁড়ি, ভীষণ চড়া সিঁড়ি। আমাদেরই কষ্ট হচ্ছে। হ্যাঁ। মাসির এমনিতে পায়ে প্রচন্ড অবস্থা খারাপ, সেই জন্য মাসি আর সত্যি মাসি উঠতেও পারতো না। ঠিকই আছে, মাসি নিচে আছে। আমরা একটু তাড়াতাড়ি ঘুরে আপনাদেরকে সব ইনফরমেশন দিয়ে তারপরে নিচে যাব। পুরো শনিবার বাড়ার মধ্যে কিন্তু আজ একটু আর বিল্ডিং এর স্ট্রাকচার নেই। স্ট্রাকচার বলতে শুধু রয়েছে একটাই, দিল্লি দরবারের উপরে একতলা একটি ইমারত। ব্যাপার হচ্ছে এখানে অনেক ভেতরে বড় বড় গাছ রয়েছে, মানে গাছগুলো দেখি বোঝা যাচ্ছে অনেক পুরোনো দিনের, মানে অনেক আয়ু গাছগুলোর প্রচুর। বেশ সুন্দর পার্কের মতো, মানে ভেতরটা একটা এখন দেখে বোঝা যাচ্ছে আগে একটা পুরো সাম্রাজ্য, ছোট সাম্রাজ্য, মানে একটা বাসস্থান কিভাবে হতে পারে সেইভাবেই প্ল্যান করে সব তৈরি। এই পতাকাটা খুব সুন্দর লাগছে এখন। এই প্যালেসটি তৈরি করতে কিন্তু তখনকার দিনে মোট খরচা হয়েছিল 16,110 টাকা। 1758 সালে এই প্রাসাদ এলাকায় কমপক্ষে যাতে 1000 মানুষ বসবাস করতে পারে, তার জন্যই কিন্তু এত বড় করে এটি বানানো।
এই সামনে যে বড় হলঘরটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটি দিল্লি গেটের ওপরে একতলায় দুর্গের অবশিষ্ট অংশ হিসেবে কিন্তু এখনো রয়ে গেছে। এককালে এই হলেই পেশোয়া যখন যুদ্ধ করতে যেতেন বা যুদ্ধ থেকে ফেরত আসতেন, তখন কিন্তু তাকে সম্মানের সাথে বিদায় আর আমন্ত্রণ করার জন্য সকলে ঢাকঢোল বাজাতেন। একতলার পুরো ইমারতটি কিন্তু কাঠের তৈরি। পুরো দুর্গটাই কিন্তু এত বড় এই উদ্যান দিয়ে ঘেরা, দেখলে কিন্তু আপনারা চমকেই যাবেন। পেশোয়া প্রথম বাজিরাও কিন্তু তার সামরিক প্রতিভা অর্থাৎ যুদ্ধনীতির জন্য পরিচিতি লাভ করেছিলেন। ইতিহাস ঘাঁটলে আপনারা এটাও জানতে পারবেন তিনি তার 20 বছরের কর্মজীবনে কিন্তু একটিও যুদ্ধ হারেননি। আগেকার দিনে কোনো রাজা বা পেশোয়া সাম্রাজ্যে ঢোকা মাত্রই সেখানকার মহিলাগণ তাকে ফুল দিয়ে সম্মান জানাতেন। এই শনিবার বাড়াতেও ঠিক এই জায়গা থেকেই তারা ফুল উপর থেকে নিচে পেশোয়ার দিকে সমর্পণ করতেন। আর এই যে জায়গাটা দেখছেন, এখান দিয়েই দিল্লি দরবার হয়ে পেশোয়া এই ভবনে প্রবেশ করতেন। ট্রেকিং হয়ে গেল ছোটখাটো একটা সিঁড়ির যা হাইট একটা। এটা কি জিনিস হচ্ছে আমি তো বুঝছি না কিছু। দেখুন পিছনের রাস্তাটা কি ভালো লাগছে। পিছোচ্ছি কেমন? আরও কিছু তথ্য তাহলে আপনাদের সাথে শেয়ার করা যাক। মারাঠা সাম্রাজ্যের পতন আর ব্রিটিশদের নিয়ন্ত্রণ নেওয়ার পর শনিবার বাড়া কিন্তু পরিত্যক্ত হয়ে পড়ে। 19 শতাব্দীতে মানে 18 দশকে এক বিরাট অগ্নিকাণ্ডে দুর্গের বেশিরভাগ অংশ কিন্তু ধ্বংস হয়ে যায়, যার ফলে এটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়, যেটি আপনাদের আমি আগেই বলেছি। প্রাসাদটি নীরব হয়ে যাওয়ার সাথে সাথে অদ্ভুত গল্পও কিন্তু ছড়িয়ে পড়তে শুরু করে। কি গল্প তা আপনারা একটু পরেই জানতে পারবেন। আমরা এসছি ওপরে একদম এই প্রাচীরের ওপর দিয়ে আমরা হাঁটছি, দুজনে ঘুরছি। হ্যাঁ, এটা ফার্স্ট ফ্লোর। আর মামাই মাসি ওখানে গাছতলাতে এই যে ছাতা টাঙিয়ে বসে আছে, ওখানেতে অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা একটু ঘুরে নিয়ে তারপর যাব। সেই সুড়ঙ্গ রাস্তা আপনারা শুনেছেন হয়তো, এই সেই সুড়ঙ্গ রাস্তা। এইগুলো মনে হয় এক একটা দরওয়াজার একটা করে রাস্তা মনে হয়, এন্ট্রি। এক একটা দরওয়াজারও এন্ট্রি প্লাস ওই একটা মানে এগুলো হচ্ছে সুড়ঙ্গ, এন্ট্রি হচ্ছে সামনে দিয়ে। হ্যাঁ, সামনে দিয়ে এদিক দিয়ে এন্ট্রি আছে, সেগুলো সবই বন্ধ এখন। ওই একটা দরজাই শুধু খোলা। এই যে অনেক সময় হতো না যে এখানে পুরো ঢাকা থাকতো আগে, এখন তো খোলা। ঢাকা থাকতো এবং সেই ঢাকা ঢুকে সেই প্রহরীরা সুড়ঙ্গ দিয়ে নিচে নিয়ে একটা গেট দিয়ে বেরিয়ে যেত। আপনাদেরকে দেখালাম যে সুড়ঙ্গটা, সেখান দিয়ে নেমে দেখুন আমরা কি দেখতে পেলাম। আপনাদেরকে অনেক কটা দরওয়াজার কথা বলছিলাম না, গণেশ দরওয়াজা, দিল্লি দরওয়াজা, এটা হলো খিড়কি দরওয়াজা। খিড়কি দরওয়াজা নামে পরিচিত এই দরজাটি কিন্তু প্রায় বন্ধ থাকতো, আর খোলা থাকতো কোনটি? এই যে নিচে দেখুন ছোট্ট খিড়কির মতো যে অংশটা, সেটি, যেটাকে কিন্তু ডিন্ডি দরওয়াজা বলা হয়। এই দরওয়াজার কাছে একটি কাওয়াতি গাছ জন্মানোর কারণে এটি এখন কিন্তু কাওয়াতি নামে পরিচিত। 15 জন সোলজার এই দরজাটিকে কিন্তু পাহারা দিত। আমরা পেছন থেকে চলে এসেছি, মামাইরা জানে না। এ দেখুন কি সুন্দর একেবারে গল্প চলছে। কেমন দেখতে ऊपरটা? अच्छा है, मतलब थोड़ा पुराना टाइप जो हिस्टोरिकल होता है, जैसे दुर्ग वगैरह होता है ना, वैसे ही है। ऊपर से वो देखने में ये अच्छा नहीं, वहाँ मतलब क्या है जो जैसे मतलब ऊपर से वो वर्ल्ड टाइप का होता है ना, ऊपर ऊपर से जाने के लिए। जैसे पिक्चर में आप लोगों ने देखा होगा कि जैसे बाजीराव मस्तानी जो मूवी है ना, उसमें पूरा रिसेंट छावा का एक आया है, वो आप लोगों ने देखा होगा। मस्तानी का भी महल का है, मस्तानी मस्तानी दरवाजा है, मस्तानी एक दरवाजा है,
5 दरवाजा है यहाँ पे, तो मस्तानी दरवाजा अलग है। जो मेन गेट आप लोगों ने मतलब एंट्री किया है वो है दिल्ली दरवाजा। हाँ, ওপর থেকে আপনারা দেখেছেন পুরো সব, এবার একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই কাঠগুলো কত পুরনো বলো তো, সেই তখনকার যখন তৈরি হয়েছে, মানে 1800 সেই 28 সাল কি 1800 কত সালে তৈরি, 1818তে মনে হয়। এটা হ্যাঁ শনিবার বাড়া। এটা তৈরি হয়েছে 1732 সালে, ভিত আচ্ছা। নির্মাণ হয়েছে, মানে 1730 এর মানে নির্মাণ। মোটামুটি যখন পুরো শনিবার বাড়া তৈরি হয়ে গেছিলো তখন থেকে এটা রয়েছে। তো কাঠগুলোর বয়স কিন্তু তাহলে ততটাই, কারণ সেম জিনিস এখনও রয়েছে। তবে আরেকটা যেটা, এই যে বিল্ডিংটা আপনারা দেখেছেন 7 তলা ছিল, এটা আপাতত 1 তলায় গিয়ে ঠেকেছে, বাকিটা অগ্নিকাণ্ড পুরো ডিস্ট্রয়। একটা অজানা অগ্নিকাণ্ড কিভাবে হয়েছে, কে করেছে, কোথা থেকে লেগেছে কিচ্ছু জানা নেই, হিস্ট্রি পুরো নীল এখানে। সবাই একটা করে গাছের তলা বেছে নিয়েছে, দিয়ে রেস্ট। যা রোদ কি বলবো আপনাদের, প্রখর রোদ একদম। এই শনিবার বাড়া তৈরির জন্য জুন্নার থেকে সেগুন কাঠ, জেজুরি থেকে চুন এবং চিঞ্চওয়াড় থেকে পাথর সংগ্রহ করা হয়েছিল। এই জেজুরি, জুন্নার, চিঞ্চওয়াড় এগুলি কিন্তু পুনের এক একটা জায়গার নাম। এই যে দেখুন চার্ট আছে, ফ্যামিলি অফ পেশোয়া, ফ্যামিলি ট্রি, ফ্যামিলি ট্রি, বালাজি বালাজি বিশ্বনাথ রাধাবাই ইনি প্রথম, এখান থেকে এবারে তার বংশ পরম্পরায় এটা ফ্যামিলি ট্রি। এরকম ফাউন্টেনের স্ট্রাকচার কিন্তু পুরো শনিবার বাড়া জুড়েই আছে। কার ইয়েটা জিজ্ঞেস করছিলি, দরজা জিজ্ঞেস কর। मस्तानी दरवाजा, मस्तानी दरवाजा। मस्तानी दरवाजा किस साइड में है? मैं भी वही ढूंढ रहा ইতিহাস আমার ইতিহাস খুব ভালোবাসে, বলো মামাই। এখানে সব থেকে হিস্ট্রি লাভার হচ্ছে মামাই আর সৌভিক। হ্যাঁ আমি হিস্ট্রি ক্লাস 10 এর পরে পড়েছিল, বাবা বাঁচলাম আমি। রক্ষে করো রঘুবীর। সিনির প্র্যাকটিস করতে যাচ্ছে আসলে ওই সিনিগুলো ওঠেনি না, ও জ্বালা আছে। এখানটা কি ওরা চান করতে না একটা জলাশয় একটা রয়েছে, সেটা দেখতে হবে। হাজারিকারাঞ্জে বা হাজার জলপ্রপাতের ঝর্ণা। শিশু পেশোয়া মাধব রায়ের জন্য এটি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে নির্মিত হয়েছিল। এর আকৃতি 16টি পাপড়ি বিশিষ্ট পদ্মফুলের মতো। প্রতিটি পাপড়িতে 16টি নালা রয়েছে এবং এর পরিধি 80 ফুট। কথায় আছে যে ভারতে এমন একটিও ঝর্ণা ছিল না যেখানে 196টি ধারা ছিল। রোমের বিখ্যাত ঝর্ণা ফন্টানা ডি ট্রেভিল ছাড়া ইউরোপের এমন একটি ঝর্ণাও কিন্তু ভারতের এই হাজারিকারাঞ্জের মতন নয়। মাসি কি বলছে? মাসি বলছে এখানে কোনো ধন টন পাবো, কোনো ধন খাজানা নাকি? না, দিয়ে বলছে একটা গান আছে না, ধন নাই না মন নাই। ও আচ্ছা, ননি। ছি 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 রে ননি ছি। কিছুই তো রেখে যাসনি। কিছুই রেখে যাসনি, শুধু তো আমরা এসে এখানে ফোর্ট দেখবো। आज कौन दिखे दीदी? মানে অনেক রকম হতে না পারে। অনেক সময় হতো না, সেই কাঠ ফাট দিয়ে আগুন জ্বালানো। না না, ওইখানে দেখো নালির মতো না আছে, হয় এখানে জলের ব্যাপার ছিল, বা হয় রান্নার ব্যাপার ছিল, বা হয় এখানে আরো কটা অপশন দিলে। রেসিডেন্স অফ মাধবরাও পেশোয়া, আচ্ছা এইখানে তো থাকতো তাহলে। চতুর্থ পেশোয়া মহারাজ। হ্যাঁ, এটা বিল্ডিং স্ট্রাকচার, বুঝতে পারছো? এগুলো ভেঙে গেছে, এগুলো ভেঙে গেছে। এগুলো এক একটা দেয়াল ছিল। আচ্ছা এটা পুরো একটা মানে থাকার বাসস্থান ছিল। হ্যাঁ হ্যাঁ, পুরো ধ্বংসাবশেষ সেটা। এই সেই ফেমাস নারায়ণ গেট। ওই দিক দিয়ে বোধহয় যাওয়া যাবে। এটা দেখুন, ওয়েল অ্যান্ড বাংলো অফ রাহাত। ওয়েল মানে হচ্ছে কুয়ো, আর বাংলো পুরোটা। নিচে ডিটেলস দেয়া আছে। হ্যাঁ, This was one of the prime source of water for the members of the Peshwa family, and water was drawn with the help of water hill or হুইল, water ওই যে wheel চাকা or আছে কুয়োর rahat. জন্য যে চাকাটা হ্যাঁ। হয় সেটা। এটার ক্যাপাসিটি যা আমি শুনেছি 1000 লিটারের, হ্যাঁ, কারণ পুরো এই শনিবার বাড়ার যে ওয়াটার সাপ্লাই সেটা এইখান থেকে হতো যখন সবাই বসবাস করতো এখানে। আর এইখানেতে আপনারা দেখতে পাচ্ছেন বেশ একটা অডিটোরিয়াম মতো, মানে আউটসাইডে অডিটোরিয়াম, গ্যালারি মতো, গ্যালারি। তো এইখানেতে আগে কোভিডের আগে অবধি লেজার শো হতো সন্ধ্যের দিকে, যেটা কোভিডের পরে বন্ধ হয়ে যায় অনির্দিষ্টকালের জন্য, তারপরে আর শুরু হয়নি।
কোথায় যাচ্ছে এবার? সেই ভৌতিক জায়গাটায়? হ্যাঁ, ভূতে ধরবে না তো? এইটা হচ্ছে সেই কুয়ো যেটার বিবরণ আমি দিলাম ওখানটায়। এটা হচ্ছে লার্জ রিজার্ভার, যেখানে 1000 লিটারের জল ধারণ ক্ষমতা রয়েছে। বাঁদিকে ওই বড় দেওয়ালের পেছনে ছিল ধোবিঘাট, যেখানে এই প্রাসাদের সমস্ত মানুষের জামা কাপড় গিয়ে কাচা হতো। তো এখন আমরা একটা এমন গেটের সামনে এসে দাঁড়িয়েছি দুর্গের, যেটার হিস্ট্রি শুনলে আপনারা খুব অবাক হয়ে যাবেন। তো মারাঠা হিস্ট্রির এটা একটা অন্যতম হিস্ট্রি বলা যায়। এই গেটটার নামটা আপনারা এখনো দেখতে পাচ্ছেন, নারায়ণ গেট। 1758 সালের মধ্যে কি হয়, এই গোটা শনিবার পাড়াতে মোটামুটি ভিত প্রতিষ্ঠার পরে মোটামুটি 1000 লোকের বসবাস শুরু হয়ে যায়। তারপর ঠিক 1773 সালে কি হয়, নারায়ণ রাও ছিলেন পঞ্চম পেশোয়া। তো তাকে তার কাকা রঘুনাথ রাও এবং তার কাকিমা আনন্দীবাই তার সাহায্যে বিভিন্ন রক্ষীরা তাকে কিন্তু খুন করে, মানে নারায়ণ রাওকে খুন করে। এবারে এখন কি কথিত আছে, বিশেষ বিশেষ জায়গায় কথিত আছে যে পূর্ণিমার রাতে নারায়ণ রাওয়ের ভূত নাকি এখানে ঘোরাফেরা করে। আর অনেকে নাকি এই ধরনের কথাও শুনতে পান যে চাচা মালাব বাঁচাও, মানে হচ্ছে কাকা আমায় বাঁচাও, এই ধরনের কথা অনেকে শুনতে পায়, যে ইকো হচ্ছে অনেকে শুনতে পায়। তো এটা একটু ভৌতিক ঘটনা আপনারা বলতেই পারেন। তো এই ধরনের জিনিসগুলো আপনারা যদি পেশোয়ার রিলেটেড বিভিন্ন ধরনের ইংলিশ ভাষায় যদি আপনারা খুঁজতে যান, তাহলে কিন্তু এই ধরনের হিস্ট্রিটা আপনারা দেখতে পাবেন নারায়ণ রাও সম্বন্ধে। তো পড়ে দেখবেন, যাদের হিস্ট্রিতে ইন্টারেস্ট আছে, আশা করি ভালো লাগবে। গল্পটি শুরু হয় পেশোয়া নারায়ণ রায়ের সাথে তার কাকা রঘুনাথ রায়ের মতবিরোধ এবং তাকে গৃহবন্দী করার মধ্য দিয়ে। নিজের মুক্তি নিশ্চিত করার জন্য কাকা গার্ডিস নামক কিছু আদিবাসী শিকারীর সাথে ষড়যন্ত্র করে তাদের কাছে একটি বার্তা পাঠান, নারায়ণ রাও লা ধারা। বার্তাটির অর্থ ছিল নারায়ণ রাওকে আটকে রাখো। কিন্তু শিকারীদের কাছে পৌঁছানোর আগেই রঘুনাথ রাওয়ের স্ত্রী আনন্দীবাই বার্তাটি পরিবর্তন করে, নারায়ণ রাও লা মারা করে দেন। এখন বার্তাটির অর্থ হলো নারায়ণ রাওকে হত্যা করো। এরপর পেশোয়া নারায়ণ রায়ের হত্যাকাণ্ড ঘটে এতটাই ভয়াবহ যে তার পুরো দেহ টুকরো টুকরো করে কেটে ফেলা হয়। দেহের অবস্থা দেখে এটি দাহ করা সম্ভব হয়নি এবং তাই এগুলি নদীতে ডুবিয়ে দেওয়া হয়। আর ঠিক এই কারণেই গল্পে আছে যে পেশোয়ার আত্মা সঠিকভাবে মুক্তি না পাওয়ায় তিনি ভূতের মতন ফিরে আসেন, যিনি প্রাসাদের চারপাশে ঘুরে বেড়ান এবং চিৎকার করেন, চাচা মালাও বাঁচাও। তবে নারায়ণ রায়ের এই আর্তনাদ এখনো শুনতে পাওয়ার ঘটনাটি সম্পর্কে রহস্য রয়েই গেছে। এই দরজাটির আরেকটিও নাম আছে, যার নাম হলো জাম্বুল দরওয়াজা। কোয়েল এদিকে গণেশ দরওয়াজা দেখতে গেছে। এই গণেশ দরওয়াজা দক্ষিণ পূর্বমুখী গেট। এই দরজার কাছে অবস্থিত গণেশ রংমহলের নামানুসারে এর নামকরণ করা হয়েছে। দুর্গের মহিলারা নিকটবর্তী কাশবা গণপতি মন্দিরে যাতায়াতের জন্য এটি ব্যবহার করতেন। মাসি কি নিম পাতা কালেক্ট করছো? ও দেখো নিম ফুলের মধু, সবাই নিম ফুলের মধু কালেক্ট করছে। সিরিয়ালে যেমন দেখায় এরকম করে করে দেখুন আপনারা সবাই। নিম ফুলের মধু। এরাই দুজন হলেন আসল কালপ্রিট, এসে করে এইসব দেখছে। শনিবার ওয়ালাতে এসে নিয়ে গেল নিম ফুল নাকি? আপনাদের কিছুক্ষণ আগে যে নারায়ণ রায়ের কথা বললাম, যে তার কাকা রঘুনাথ রাও আনন্দীবাই তাদের আদেশে মারা হয়েছিল তাকে, তো এখানে তারই রিলেটেড তাদের একটি অ্যাডাপ্টেড সং ছিল অমৃত রাও পেশোয়া। এটা হচ্ছে তার রেসিডেন্ট। দাঁড়ান আপনাদেরকে দেখাই, দেখুন কি লেখা আছে, রেসিডেন্স অফ অমৃত রাও পেশোয়া was the adopted son of Raghunath Rao and Anandibai. His residence was located here. এই যে এইটা হলো তার রেসিডেন্স, এই জায়গাটা, এইটুকু জায়গাটা, ওই দিকের পাটটা নয় কিন্তু, যেখানে আপনার স্টিলের আরেকটা দেখতে পাচ্ছেন শিলালিপি, সেখানের থেকে তার আগের যে বাউন্ডারিটা এতটা পর্যন্ত অমৃত রাও পেশোয়ার রেসিডেন্স। আমি এখন মডার্ন মস্তানি, মোস্ট ফেভারিটেড গেট মস্তানি দরওয়াজা। 17 সাল এবং রুহানিবাই বেগমের মেয়ে ছিল মস্তানি।
18 শতকের মারাঠা শাসনের নবনিযুক্ত সেনাপতি বাজিরাও তার স্ত্রী কাশীবাইকে শিকাউঞ্জিতে মিত্রবাহিনীর শক্তি বৃদ্ধির জন্য রেখে যান। যোদ্ধা রাজকুমারী মস্তানি অবরুদ্ধ বুন্দেলখণ্ড অঞ্চল মুক্ত করার জন্য তার সাহায্য প্রার্থনা করে তার যাত্রা সংক্ষিপ্তভাবে ঘুরিয়ে দেন। বিজয় হওয়ার পরে তারা তার প্রাসাদে অবসর গ্রহণ করেন এবং প্রেম প্রস্ফুটিত হয় বাজিরাও আর মস্তানির মধ্যে। যাওয়ার আগে বাজিরাও যুদ্ধক্ষেত্রে তার জীবন রক্ষা করার জন্য কৃতজ্ঞতার নিদর্শন হিসাবে মস্তানিকে তার ছুরি উপহার দেন। আর অজান্তেই বুন্দেলখণ্ডে ক্ষত্রিয় মতে ছুরি উপহার দেওয়া মানে বিবাহ। মস্তানি তার প্রাসাদে উপস্থিত হয়ে তার স্ত্রী হিসাবে ন্যায্য স্থান চেয়েছিলেন। বাজিরাও যখন তার পরিবারের বিভিন্ন সদস্যের স্বার্থের মধ্যে আটকা পড়ে, যার মধ্যে তার মা, তার ভাই এবং তার হিন্দু পুরোহিতরাও অন্তর্ভুক্ত, তখন দ্বন্দ্ব দেখা দেয়। ঠিক এই সমস্ত কারণেই মস্তানি বাজিরাওর সঙ্গে দেখা করতে আসতেন সে মস্তানি গেটটি পার করে। তখন থেকেই সে মস্তানি গেটের উৎপত্তি। যেহেতু শনিবার বাড়াতে মস্তানির প্রবেশ নিষেধ ছিল, সেই কারণে বাজিরাও মস্তানির জন্য আলাদাভাবে মস্তানি মহল তৈরি করেছিলেন শনিবার বাড়া থেকে একটু দূরে। এই হিস্টোরিক্যাল রিলেটেড ব্লগটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন। এখানে ছোট্ট ছোট দুটো বাচ্চা কামান রাখা আছে। আমরা এখন যাচ্ছি ডাগরু সেটে। পুনের রাস্তায় এখানে প্রচুর দোকান। ডাগরু সেটের কাছে আমরা এখন এসেছি। গণপতি টেম্পল আছে এখানে, পুনের খুবই বিখ্যাত। চলেই এসছি প্রায়। এখানে দেখুন আজকে রীতিমতো সব হোলি খেলা হচ্ছে। আজকে কিসের জন্য সব হোলি খেলছে জানি না, সব হোলি খেলা হচ্ছে। দাঁড়ান আপনাদেরকে দেখাই। এখানে সব আজকে দেখুন হোলি খেলছে, কি পারপাসে বলতে পারবো না। বাইরে থেকে দেখুন দর্শন গোল্ডেন কালারের গণেশ। আমরা এসছি এখন একটু ম্যাঙ্গো শেক খাবো সবাই মিলে। আমি দুপাট্টা নিয়েছি দুটো। হ্যাঁ, আর এইখানেতে ম্যাঙ্গো শেক খেতে এসে দেখি এই দাদাও বাঙালি। সেলের বাজার, চৈত্র সেলের বাজার। চৈত্র মাস নয়, कुर्ती शॉपिंग। वो तो कॉटन धोने के बाद तो सिंक होता है एग्जैक्टली। कलर गुलो खूब सुंदर। अच्छा हाँ, काफी अच्छा बढ़िया है। ये सारा 250 का है क्या? 250। अरे वाह, काफी अच्छा है। কেমন লাগছে? এইটা ট্রেনিং ওয়ার্ক বহুত अच्छे लगता है। দেখো দেখো চয়েস করবে একটু। ভালো ভালো লাগবে। ভালো লাগলো না? পছন্দের ছবিতে হলুদ রঙ পছন্দ। এই জাদা এই জন্য। হিস্টোরিক্যাল ইভেন্টের উপরে এটা প্রথম আমার একটি লং ভিডিও। আশা করি পুরো ভিডিওটি আপনাদের খুব পছন্দ হয়েছে। যারা ইতিহাসকে বোঝেন, যারা ইতিহাসকে ভালোবাসেন, তাদেরও এই ভিডিওটি খুব ভালো লাগবে। আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে। সকলে ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।